আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বরাবরের মতো লার্নিং রবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি রাইট ফ্রম আ ভার্বের পঞ্চম ক্লাসটি দিচ্ছি। তো এর আগে যে 4টি ক্লাস আমি দিয়েছি, এই 4টি ক্লাস থেকে মূলত আজকের এই ক্লাসটি একেবারে ব্যতিক্রম হবে। কেননা এর আগে আমি মোটামুটি কিছু তোমাদেরকে রুলস শিখিয়েছি, অর্থাৎ রাইট ফ্রম আ ভার্বে কিভাবে অ্যান্সার করতে হয় সেই রুলস গুলো তোমাদেরকে দেখিয়েছি। আজকে একেবারে ভিন্ন ক্যাটাগরিতে আমি তোমাদের একটি ক্লাস করাবো। আমরা কোনো প্রকার রুলস না পড়ে জাস্ট ক্রিয়েটিভিটি কিছু আমরা আজকে শিখব। সেই শিখার মাধ্যমে আমরা আশা করি রাইট ফ্রম ভার্বে সবাই অ্যান্সার করতে পারবো। তো সম্পূর্ণ ক্লাসটি দেখলে বুঝতে পারবা যে আজকে তোমরা কি শিখতে যাচ্ছ। তো আমি সর্বপ্রথমে তোমাদেরকে বলি, একটু অ্যাড করে নেই। সেটা হচ্ছে যে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা যারা নতুন, ঠিক আছে? আর ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ 2024 সালে এবারে যারা তোমরা পরীক্ষা দিবা, অবশ্যই আমার পিডিএফ হ্যান্ডআউটটি রেডি হয়েছে সাকসেস একাডেমির পক্ষ থেকে। তোমরা যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবা। আমার অ্যাড শেষ, এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। তো সর্বপ্রথমে রাইট ফ্রম আ ভার্বের অর্থটা কি আমরা তো জানি, তারপর একটু আলোচনা করতেছি। রাইট মানে হচ্ছে সঠিক, ঠিক আছে? ফর্ম মানে হচ্ছে রূপ অথবা এর, ঠিক আছে? ভার্ব মানে তো ক্রিয়া। এখন ক্রিয়ার সঠিক গঠন বা, ঠিক আছে, এটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। মানে কিছু ভাবে সেন্টেন্সে তোমাদের ভুল দেওয়া থাকবে ভার্ব বা ক্রিয়া, সেই ভার্বটা অথবা ক্রিয়াটাকে তোমাদেরকে সঠিক করে অ্যান্সার করতে হবে। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। তো এই ভার্বটা যদি আমরা সুন্দর করে বুঝতে পারি যে সেন্টেন্সের মধ্যে আমরা কোন ভার্বটি ব্যবহার করব কোন সেন্টেন্সের মধ্যে, তাহলে কিন্তু আমাদের একেবারেই ইজি হয়ে যায়। দেখো, ব্যাকরণে বা গ্রামারে যে গবেষকরা রয়েছে, এই গবেষকরা কিন্তু একটা ভার্বকে তিনটি ভাগে বিভক্ত করছে, 3 ভাগে একটি ভার্বকে ডিভাইডেড করেছে। সো আমরা এই 3টি ভার্ব হচ্ছে, দেখো, যেমন রাইট হচ্ছে V1, রোড হচ্ছে V2 এবং রাইটেন V3। এটি হচ্ছে মূলত 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। এছাড়াও আমরা এই যে রাইট যে ভার্বটি রয়েছে, এই রাইট ভার্বটির শেষে আমরা কখনো এস বা ইএস যোগ করি, একটি ভার্বের শেষে আমরা কখনো এস যোগ করি অথবা ইএস যোগ করি, ঠিক আছে? আবার এই ভার্বটিকে আমরা অনেক সময় আইএনজি যোগ করি, ঠিক আছে? দেখো, এই যে 3টি যে ফর্ম রয়েছে একটি ভার্বের, এই 3টি ফর্ম ছাড়াও কিন্তু আমরা আইএনজি যুক্ত করি অনেক সময়, আবার অনেক সময় ভার্বের শেষে আমরা এস বা ইএস যুক্ত করি। তো আশা করি এই যে 5 প্রকার সিস্টেমে একটি ভার্বকে আমরা বিভিন্ন সময় ইউজ করি বা বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করি, করতে হয় আমাদের। আসলে এই 5 প্রকার নিয়ম যদি আমরা জানি, আশা করি প্রত্যেক ভার্বের ক্ষেত্রে সেম, ঠিক আছে? প্রত্যেক ভার্বের 3টি রূপ আছে, যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, 3টি ফর্ম আছে। এখন আবার ওই ভার্বটিকেই আবার মনে করো যে এস যুক্ত করতে হয়, আবার কখনো ইএস যুক্ত করতে হয়, আবার কখনো আইএনজি যুক্ত করতে হয়। তো আসলে এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ারলি বুঝি ইনশাআল্লাহ একটি ভার্বের, তাহলে আমাদের এই রাইট ফর্ম আ ভার্বের কোনো প্রকার সমস্যা থাকবে না অ্যান্সার করতে, বিশেষ করে। তো এই জন্য মূলত ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, কেননা আমি কন্টিনিউ তোমাদের এই ডিগ্রি থার্ড ইয়ারে এবার যারা পরীক্ষা দেবা, আমি তোমাদের কন্টিনিউ বিষয়গুলো নিয়ে অ্যানালাইজ করতেছি। আর চ্যানেলটি যেহেতু নতুন, আমাকে একটু হেল্প করবা, সহযোগিতা করে কমেন্টস করে জানাবো অবশ্যই। আচ্ছা, এরপরে আসি আমি কিছু বিষয় নিয়ে। দেখো, আমরা সর্বপ্রথম শিখব V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আমরা ভার্বের বেস ফর্মটা কখন বসাবো? দেখো, আমি 1 নম্বরে তোমাদের এখানে রুল দিয়েছি। দেখো, নাম্বার 1, কিভাবে আমরা বুঝবো ভার্ব 1 হবে, অর্থাৎ ভার্ব 1টা অর্থাৎ V1 আমরা কখন বসাবো, কিভাবে বুঝবো যে এটি আসলে ভার্ব 1 হবে বা ভার্বের বেস ফর্ম হবে, আমরা কিভাবে বুঝবো? দেখো, 3টি নিয়ম খুব মাস্ট বি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, আমি এখানে 3টি নিয়ম দিয়েছি, মাত্র 3টি নিয়ম বা 3টি ক্ষেত্রে ভার্ব 1 হবে। দেখো, মাত্র 3টি ক্ষেত্রে ভার্ব
ওয়ান হবে, মানে ভার্বের বেস ফর্ম হবে। দেখো তোমরা যদি সেন্টেন্সের মধ্যে যদি লক্ষ্য করো যে টু রয়েছে, টু এর পরে সর্বদা কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ V1 হয়। দুনিয়ায় যত প্রকার টু রয়েছে, ঠিক আছে, এই টু এর পরে কখনো ভার্বের অন্য ফর্ম বসে না। দ্যাটস মিন কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। একেবারে তিনটি শর্ট নিয়ম দেখো, তোমরা এই বিষয়টা মনে রাখবা যে টু এর পরে ভার্ব এর বেস ফর্ম বসে, ভার্বের ভার্ব ওয়ান বসে। এরপরে দেখো মডাল অক্সিলারি ভার্ব। তোমরা তো মডাল অক্সিলারি ভার্ব জানো, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, শ্যাল, শুড, ঠিক আছে, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আমার ক্লাস দেওয়া আছে। এই প্রত্যেকটি মডাল অক্সিলারি ভার্ব নিয়ে সেখানে ব্যবহার করা হয়েছে, কোন মডাল অক্সিলারি ভার্বের কিভাবে ব্যবহার করব। তো সেদিকে যাচ্ছি না, তোমরা চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে বলা হচ্ছে যে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, শ্যাল, শুড, এগুলো কিন্তু হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো এইগুলোর পর ভার্বের সর্বদা কি বসে? বেস ফর্ম বসে, অর্থাৎ V1 বসে, ভার্বের V1 বসে, মনে রাখবা। এরপরে দেখো 3 নাম্বার, আই, উই, দে, ইউ। আই, উই, সাবজেক্ট আই, উই, দে, ইউ। এই সাবজেক্ট আই, উই, দে, ইউ এরপরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের V1 বসে। যেভাবেই তোমরা এটাকে বুঝো না কেন, প্রেজেন্ট ফর্ম বলতে পারো, V1 বলতে পারো, আবার ভার্বের বেস ফর্ম বলতে পারো, ঠিক আছে। তো আমরা তিনটি নিয়ম পেলাম। তবে এই যে সি নাম্বারটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হতে হবে, অবশ্যই সেন্টেন্সটি কি প্রেজেন্ট টেন্স হতে হবে। ভার্বের কি বেস ফর্ম তখনই হবে যখন এই সাবজেক্টগুলো থাকবে। সাবজেক্ট কি থাকবে? সাবজেক্ট এখানে থাকবে আই, ঠিক আছে, সাবজেক্ট এখানে কি থাকবে? আই থাকবে, এখানে থাকবে উই, ঠিক আছে, এখানে থাকবে কি উই, এরপর এখানে থাকবে দে, ঠিক আছে। দে থাকলে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। কখন হয়? যখন সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, ঠিক আছে। এগুলো তখনই হয় যখন প্রেজেন্ট ফর্ম রূপ বসে, ঠিক আছে। আই, উই, দে, ইউ, আই, উই, দে, ইউ, মনে রাখবা, বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। এই ক্লাসেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, তিনটি রুলস কোনো ব্যাপার না, ঠিক আছে। তো দেখো আই, উই, দে, আই, উই, দে, ইউ, এই তিনটি সাবজেক্টের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের V1 বসে, ঠিক আছে। একই, অনেকে কেউ বলে ভার্বের বেস ফর্ম, কেউ বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কেউ বলে V1, সংকেত একই। তো এখানে দেখো, তবে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হতে হবে, ঠিক আছে। তো আমরা তিনটি বিষয় শিখলাম এখানে, কি যে কিভাবে বুঝবো ভার্বের V1 বসবে। মাত্র তিনটি ক্ষেত্রে V1 হবে, একটি হচ্ছে টু এর পরে ভার্বের V1 হবে, মডাল ভার্বের পরে ভার্বের V1 হবে, এবং আই, উই, দে, ইউ এর পরে V1 হবে। সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকতে হবে, মানে প্রেজেন্ট টেন্স হতে হবে, ঠিক আছে। এটা বিষয়ে মনে রাখবা। কখন? যখন সাবজেক্ট এগুলো থাকবে, দেখবা যে সেন্টেন্সটি আসলে প্রেজেন্ট কিনা, ঠিক আছে। যদি প্রেজেন্ট হয় তাহলে অবশ্যই মাস্ট বি, সেখানে ভার্বের V1 হবে। আর যদি পাস্ট হয় তাহলে তো পাস্ট হলেই ভার্বের V2, কোনো কথাই নেই, ঠিক আছে। পাস্ট কখনো কোনো নিয়ম মানে না, আমি সে বিষয়ে পরে আসতেছি। এরপরে দেখো, এখন আমরা দেখব যে কিভাবে বুঝবো যে V2 হবে। এই যে আমি পাস্টের কথা বলতেছি, ঠিক আছে। V2 বলতে ভার্বের কি পাস্ট ফর্ম। তার মানে এই পাস্ট ফর্ম নিয়ে আমার একটা চ্যানেলে, পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমার চ্যানেলে একটা ক্লাসই দেওয়া আছে, তোমরা 4 নম্বর ক্লাসে দেখো, তাহলে এই যে পাস্ট ফর্ম নিয়ে সম্পূর্ণ ক্লাসটা কিন্তু ওই পাস্ট ফর্ম নিয়েই তোমাদের বলা হয়েছে, 4 নম্বর ক্লাসটি। তো যাই হোক, আমি এখানে আলোচনা করতেছি, দেখো একেবারে শর্ট নিয়মে। সেন্টেন্সটি বা বাক্যটি পাস্ট টেন্স হতে হবে, সেন্টেন্সটি বা বাক্যটি পাস্ট টেন্স হতে হবে। V2 আমরা কখন বসাবো? সেন্টেন্সটি বা বাক্যটি পাস্ট টেন্স হতে হবে। দেখো পাস্ট টেন্স যদি হয়, এই পাস্ট টেন্স হলে কোনো
এই পাস্ট টেন্স কিন্তু কোনো নিয়ম মানে না। পাস্ট টেন্স হলেই V2 হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এটা কোনো দেখেই দেখে না, কাউকে মানেও না। পাস্ট হলেই সেখানে ভার্বের V2 বসবে, এটা কমন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা যে কিভাবে বুঝবো যে বাক্যের শেষে এস বা ইএস বসে। দেখো, এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আমরা কিন্তু প্রায় ক্লাস 6 থেকে মাস্টার্স বা অনার্স লেভেল পর্যন্ত আমরা এসেছি। আমরা পরে এসেছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস বসে, কিন্তু আসলে এখনো আমরা থিঙ্ক করতে পারি না যে ভার্বের কোথায় ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। আমরা কিন্তু পরীক্ষা হলে বা এক্সাম যখন আমরা দেই তখন কিন্তু এই গোলমালটা আমাদের পেকে যায়, ঠিক আছে। তো যাতে করে এই ধরনের সমস্যা না হয় নেক্সট টাইম তোমাদের, তো এই বিষয়টা একটু সিরিয়াসলি বুঝো যে কিভাবে বুঝবো যে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, কখন, কোথায়, কিভাবে এস বা ইএস যুক্ত হয়। এর একটি রুলস রয়েছে, বেশি রুলস নয়, আমি একটি তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে হি, শি, ইট নাউনের পরে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। কি? হি, শি। দেখো, হি, শি, ইটস নাউনের পরে ভার্বের শেষে এস বা ইএস বসে, ঠিক আছে। এখন তোমাদের মনে অনেকেই প্রশ্ন জাগতে পারে যে স্যার আসলে আমরা এস কোথায় বসাবো আর ইএস কোথায় বসাবো। দেখো, আমি বলেছি যে ভার্বের শেষে কখন এস বা ইএস বসে, যখন দেখবা যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হি, শি, ইটস নাউন রয়েছে। তার মানে হি বলতে কি বোঝাচ্ছে? যদি পুরুষ হয়। শি বলতে কি বোঝাচ্ছে? যদি মহিলা হয়। ইটস যে কোনো কিছু হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, ঠিক আছে, একেবারে আদার্স যে কোনো সাইড হতে পারে। আর যদি নাউন হয়, কোনো নাম বলতে কোনো নাম, যদি কোনো নাম হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে এস বা ইএস, ঠিক আছে। এতটুকু তো আমরা বুঝেছি, ক্লিয়ার। আমরা এস বা ইএস কখন বসাবো? দেখবো যে হি, শি, ইটস অথবা নাউন, এই 3-4টি ক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে পারি। এখন প্রশ্ন হলো, কোথায় আমরা এস বসাবো আর কোথায় ইএস বসাবো, এই কথাটা তোমাদের এখন বুঝতে হবে। দেখো, আমি একটা তোমাদের শর্টকাট টেকনিক এখানে দিয়েছি, এটা গবেষণার একটা প্রয়াস আমার। বাক্যর শেষে দেখবা ওয়ার্ড যেমন সি, এইচ ও এক্স, এই 4টি ওয়ার্ড, এটা আমার গবেষণার ফল। এই 4টি ওয়ার্ড যদি তোমরা পাও তাহলে বুঝতে হবে যে এস বা ইএস যুক্ত হবে, ঠিক আছে। তবে অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হতে হবে। দেখো, অবশ্যই সেন্টেন্সটি কি হতে হবে? প্রেজেন্ট টেন্স হতে হবে। আর প্রেজেন্ট টেন্স যদি না হয়, যদি পাস্ট হয়, তাহলে পাস্ট হলে তো V2, কোনো কথাই নেই। আচ্ছা, এখন আমরা এক্সাম্পলে যাব। আশা করি আমি যে বিষয় তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে, এতক্ষণে দেখালাম আমি তোমাদেরকে রাইট, V1, V2 এবং তোমাদের কি দেখালাম V1 এবং 2, অর্থাৎ কখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে। এস বা ইএস কখন তোমাদেরকে যুক্ত হয়। আর আইএনজি যে রয়েছে, ঠিক আছে, এই আইএনজি ভার্বের শেষে আইএনজি যুক্ত, এবং এই যে V3 আর আইএনজি যুক্ত ভার্বের শেষে, এই বিষয়ে আমি আরেকটা পরিপূর্ণ ক্লাস দেবো ইনশাআল্লাহ, সেখানে বিস্তার আলোচনা নিয়ে হবে। তো আজকে আমি আলোচনা করতেছি V1 এবং V2 কিভাবে বসে, ঠিক আছে। তো আশা করি ক্লাসটি বুঝবা। এখন আমি তোমাদেরকে এক্সাম্পল দেবো, ঠিক আছে। এক্সাম্পল দ্বারা এখন তোমাদেরকে বোঝাবো। দেখো, আমি এখানে যদি লিখি যে I go there for money, ঠিক আছে। I go there for money, ঠিক আছে। দেখো, আমি যে বলেছি এখানে
আই গো দেয়ার ফর মানি। এখানে দেখো তো সাবজেক্ট কি রয়েছে, আমরা সাবজেক্ট পেয়েছি এখানে আই। তা আমি বলেছি আই, উই, দে, ইউ এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমি এখানে যদি ওয়েন্ট দিতাম তাহলে কি হতো? না, দেখো এখানে সর্বদা গোয়ে বসবে, কেননা এখানে সাবজেক্ট আছে আই। আই গো দেয়ার ফর মানি, ঠিক আছে। এখানে আই ওয়েন্ট হতো না, বা আই গান হতো না, এখানে হবে আই গো, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হচ্ছে গো, বা ভার্বের V1 হচ্ছে গো। আই গো দেয়ার মানি, তার মানে সাবজেক্ট আই। এরপরে দেখো আমি আর একটা এখানে উদাহরণ দিচ্ছি তোমাদের। I went to go there. I went to go there. দেখো এই যে আমি বলেছি যে টু এর পরে সর্বদা কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তা এখানে আমি কি বসিয়েছি? টু এর পরে ভার্বের বেস ফর্ম বসিয়েছি। ভার্বের বেস ফর্ম হচ্ছে গো। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসিয়েছি। ভার্বের বেস ফর্ম হচ্ছে গো। তা আমি কি বসিয়েছি? আমি বলেছি যে টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তা এখানে কি বসিয়েছি? বেস ফর্ম। তো এখানে আমি রুলটা দিয়েছি যে টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। দেখো আমি যেভাবে বলেছি সেম ওয়েতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে আই ওয়েন্ট টু গো দেয়ার, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এরপরে দেখো মডাল অক্সিলারি ভার্ব দিয়ে আমি একটা রুলস দিয়েছি যে মডাল ভার্ব এরপরে ভার্বের V3 বসে। তো আমি যদি একটা এক্সাম্পল তোমাদেরকে দেই, হি ক্যান ডু ইট টু গেট মানি। এখানে আমি দিলাম হি ক্যান ডু ইট টু গেট মানি। দেখো এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তো দেখো এরপরে আছে ক্যান। ক্যানটা কি? ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। ক্যানটা কি? মডাল অক্সিলারি ভার্ব। আমি বলেছি যে মডাল ভার্বের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। মডাল অক্সিলারি ভার্বের পরে কি সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের বেস ফর্ম হচ্ছে এখানে ডু। ডুটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। তো আমরা এখানে ডু বসিয়েছি, ঠিক আছে। এরপর ইট টু গেট, দেখো টু এর পরে কিন্তু এই যে ভার্বের বেস ফর্ম বসে, এখানেও কিন্তু ভার্বের বেস ফর্ম হয়েছে। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার? দেখো আই ক্যান ডু ইট টু গেট মানি। আমি যে রুলটা দিয়েছি সেম ওয়েতে কিন্তু এখানে বলা হয়েছে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? এরপরে আসি ভার্বের শেষে এস বা ইএস কখন বসে, ঠিক আছে। আমরা এরপরে আসবো যে ভার্বের শেষে এস বা ইএস কখন বসে। দেখো আমি বলেছি যে হি, শি, ইটস নাউনের পরে ভার্বের শেষে এস বা ইএস বসে। আমরা এখন আসলে এক্সাম্পলে যাব। সেটি হলো হি ডু দা ওয়ার্ক। দেখো এখানে আমি বলেছি যে দেখো হি, শি, ইটস নাউন, অর্থাৎ পুরুষ এবং মহিলা অথবা যে কোনো নাউন অথবা যে কোনো বস্তু এরপরে এস বাই এস বসে। এখন এস কোথায় বসবে আর ইএস কোথায় বসবে? দেখো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে ডু রয়েছে, আর ডুর শেষে আমরা সর্বদা ইএস বসাবো। ডুর শেষে আমরা সর্বদা কি বসাবো? এস না ইএস বসাবো, ঠিক আছে। এখানে যদি কোনো নাউন থাকতো, ঠিক আছে, সেক্ষেত্রে অন্য ব্যাপার ছিল। আচ্ছা আমরা ইএস কোথায় বসাবো সেটা তো জানলাম। হি ডাজ দ্য ওয়ার্ক। এখন দেখো, ধরো সোনিয়া কল মি। দেখো এই যে এখানে নাউন রয়েছে, এটা সোনিয়া একটা নাউন, ঠিক আছে। সোনিয়া হচ্ছে একটা নাউন। তো এখানেও কিন্তু আমরা এস বাই এস ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমরা বসাবো এস। কলের শেষে আমরা বসাবো এস। কলসটা একটা ভার্ব, সো এখানে বসবে এস, ঠিক আছে। এখন বুঝতে পেরেছো কোথায় বসাবো? সোনিয়া কলস মি, আর আগে ছিল কল মি, ঠিক আছে।
এখানে হবে এস, কলস মি, সোনিয়া কলস মি। এরপরে দেখো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ইট হেল্প আস। এখানে আমরা কি বসাবো? এখানে এস বা ইএস এর মধ্যে এখানে কি বসাবো? এখানে বসবে হেল্পস, এস বসবে, শুধু এস বসবে। মনে রাখবা ইএস সেখানেই বসবে যদি ডু থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ঠিক আছে, থার্ড পারসন হয়, তখন আমরা ডু থাকলে অবশ্যই সেখানে ডাজ বসাবো, ঠিক আছে, এই বিষয়টা মনে রাখবা। আর যদি অন্য কিছু হয় তখন কিন্তু আমরা এস বসাবো, ঠিক আছে, তখন আমরা এস বসাবো। এখন আরেকটা বিষয় রয়েছে, যেমন আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, যেমন আই গো টু ঢাকা, আই গো টু ঢাকা, ঢাকা, এরপরে হবে আই গো টু ঢাকা। এখানে যদি আমি বলি যে এখানে কি বসবে, দেখো আই গো টু ঢাকা, তার মানে আইটা রয়েছে, আমি বলেছি আই যদি থাকে, আই সাবজেক্ট, আই থাকলে আই এর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম গো, তা গোই হবে। কিন্তু আমি যদি আর একটু কথা লেগে দেই, এখানে জোরে দেই, যেমন এল এ এস টি লাস্ট, এন আই জি এস টি নাইট, লাস্ট নাইট, তখন কি বসবে? দেখো আমি বলতেছি যে কোনো বাক্যে যদি অতীত হয়, অতীত বোঝায়, তখন কিন্তু নো ওয়ে, এটা পাস্ট হবে, ঠিক আছে। অতীত বুঝলেই সেন্টেন্সটি যখন অতীত হবে, আমি বলেছি আই যদি আই উই ইউ দে এই চারটি থাকলে চারটির পরে সাবজেক্টটির পরে ভার্বটি হয় প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ গো থাকলে গোই হবে। কিন্তু সেন্টেন্সটি যদি পাস্ট থাকে, যদি সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ফর্ম না হয়, তাহলে কি হবে? তাহলে বন্ধুরা যদি এখানে যদি তোমরা গো দাও, তাহলে এই অ্যান্সারটি হবে না, ঠিক আছে, এই অ্যান্সারটি ভুল হবে। তো এখানে কি হবে, সেন্টেন্সটি যদি পাস্টে থাকে বা পাস্ট টেন্স হয়, তখন তোমাদেরকে এই গো এর পাস্ট ফর্ম তোমাদেরকে বসাতে হবে, অর্থাৎ সেন্টেন্সটি কি তোমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তোমাদেরকে এখানে গোই হবে, আর যদি প্রেজেন্ট টেন্স না হয় তাহলে এখানে গোয়ের জায়গায় ওয়েন্ট হবে। কেন? এখানে লাস্ট নাইট, তার মানে গত রাত্রে, এটা বোঝা যাচ্ছে, লাস্ট প্লাস টাইম, ঠিক আছে, যদি থাকে অবশ্যই তোমরা বসাবে এখানে ওয়েন্ট, ঠিক আছে। আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট নাইট। আমার মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, আশা করি। আমি এটা ৫ম নম্বর ক্লাস দিয়েছি, ৬ষ্ঠ নম্বর ক্লাসে আমি আরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। এতটুকু যারা বুঝেছো অবশ্যই আশা করি বোঝার কথা, তবে একটু প্র্যাকটিস করবা, না বুঝলে একটু ভিডিওটা দেখবা, বারবার দেখবা, ঠিক আছে। একেবারে শর্ট নিয়মে দেখাইছি। তো আমি নেক্সট ক্লাসে V3 এবং আইএনজি যুক্ত কিভাবে হয় সেন্টেন্সের ভার্বের শেষে, সেই বিষয়টা আমরা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।